সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় আপিলে বহাল ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। জুলাই সনদের আলোকে সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জন নিহত। 4 দিনে 3 পার্বত্য জেলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 30। পোস্টার ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ছাড়াই পরিবেশ দিবসের অনুষ্ঠান পালিত। নদী টিকিয়ে রাখার তাগিদ তারেক রহমানের। ষড়যন্ত্র করে জামায়াতকে হারানোর মন্তব্য আত্মঘাতী। নিজেদের দ্বন্দ্বের সুযোগ নিচ্ছে পরাজিত শক্তি, বলছেন রাজনৈতিক নেতারা। এবং সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি। ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়েছে মরদেহ। স্বাগত রাতের বুলেটিনে। আমি কাজে আয়শা এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করে। এই রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে এসেছে। যদিও এখনও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে করেন রিটকারী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতার সমান ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করে 2021 সালে জাতীয় সংসদে সংবিধান পঞ্চম সংশোধনী পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তত্ত্বাবধায়ক সরকার না থাকায় আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে একতরফা নির্বাচন করেছে বলে বহুল আলোচিত। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকটি রিটে নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন 4টি পক্ষ। 3 কার্যদিবসে আপিল শুনানি শেষ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। সংবিধানের পরিমার্জন সংসদের উপর ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার স্থাপন হলো আর কি। রিচকারী সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর সুজনের আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকেই গেছে। পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরো বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে, এবং এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। এদিকে তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই সনদ অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের পুরনো বিধান আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বিধানটা বাদ করে দেওয়া হয়েছিল, বাদটাকে আজকে বাদ ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এটি চাইলে পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্টের সঙ্গে যোগ বিয়োগ করে ঠিক করতে কোনো আইনগত বাধা থাকবে না। আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল। সেই আদালতের রায়ের মধ্য দিয়েই আবারও ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে এই সরকারের গঠন বা রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। আসিফ খান, ওয়ান নিউজ। নিরপেক্ষ সরকারের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার বিষয়ে আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কেমন হবে আলোচনার মাধ্যমে তা ঠিক করা হবে। এক্ষেত্রে জুলাই সনদ মূল বিবেচনায় থাকবে। সংবিধান পরিমার্জনে বিশেষ কমিটি গঠনের কথাও জানান আইনমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2 বছর পর সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে।
এরপর দলীয় সরকারের অধীনে 3টি নির্বাচন নিয়েই কারচুপি, দিনের ভোট রাতে সহ নানা অভিযোগে ব্যাপক বিতর্ক হয়। সংবিধানে আওয়ামী লীগের পরিবর্তন করা ধারাগুলোকে অবৈধ বলে চূড়ান্ত রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করা যাবে বলে জানান আইনমন্ত্রী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। আইনমন্ত্রী জানান, আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদকে গুরুত্ব দিয়ে সংবিধান পরিমার্জন করা হবে। এরপর সেটি সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। আমরা যেমন মানবাধিকার কমিশন আইন, গুম সংক্রান্ত আইন, আমরা পাবলিক কনসালটেশনে একটার পর একটা যাচ্ছি। 3টা কনসালটেশন আমরা করেছি স্টেকহোল্ডারদের সাথে। এসব পরিবর্তন হলে আর কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আশা আইনমন্ত্রীর। আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। বান্দরবানে পাহাড় ধসে আরও 5 জন নিহত হয়েছে, এদের মধ্যে 3 জনই শিশু। অন্যদিকে কক্সবাজারে নিহত হয়েছে আরও 2 শিশু। এ নিয়ে চলমান দুর্যোগে 4 দিনে পাহাড় ধসে কক্সবাজারে 21 জন সহ 3 পার্বত্য জেলায় নিহত হয়েছে অন্তত 30 জন। পাহাড়ের ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। টানা বর্ষণে ভেঙেছে পাহাড়ের বুক, ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে একের পর এক ঘটছে প্রাণহানি। বৃহস্পতিবার ভোর 4টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে 2টি স্থানে পাহাড় ধস হয়। প্রথম দফার ধসে মিশনপাড়া এলাকায় মাটির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান গৃহকর্তা ইউনুস ও তার স্ত্রী রানু আক্তার সহ তাদের 5 বছরের ছেলে সোলেমান। এর প্রায় 1.5 ঘন্টা পর একই ইউনিয়নের পাগলির ঝিরি এলাকায় আবারও পাহাড় ধস হয়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারান জুয়েল ও তার স্ত্রী। একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী, স্ত্রী 2 জনে নিহত। আমরা মৃত ব্যক্তিদের শোকাহত পরিবারের জন্য মর্মাহত। জেলা প্রশাসন ও পুলিশ বলছে, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও অনেকে এখনো ঘর ছাড়তে রাজি নন। আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন 4000-এর অধিক আশ্রয় প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি, তাদের কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। এদিকে টানা বর্ষণের ফলে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসের কবলে পড়ে 2 শিশু। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেয়ার পথে 2 জনেরই মৃত্যু হয়। আহত অবস্থায় তাদের মা কাজল বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান দুর্যোগে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গেল 4 দিনে পাহাড় ধসে কক্সবাজারে 21 জন নিহত হয়েছে। এর মধ্যে অন্তত 10 জনই শিশু। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান সহ দেশের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। বিপাকে পড়েছে 3 পার্বত্য জেলার লাখ লাখ মানুষ। দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। অন্যদিকে রাঙামাটির সাজেকে আটকা পড়া 5 শতাধিক পর্যটককে গন্তব্যে ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার হাতছানি, ডুবছে লোকালয়, ঘরবাড়ি, ভেসে গেছে পুকুরের মাছ, ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। রাতভর ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া, পেকুয়ার ও মাতামুহুরি এলাকার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে। নদীর বাঁধ ভেঙে লোকালয় পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিতে ডুবেছে ফসলি জমি ও মাছের ঘের। প্রতি বছর আমরা এই লক্ষ্যাছড়ের জনগণ এই বন্যা কবলিত স্থানে পরিণত হয়। আমরা বাথরুমে, ওয়াশরুমে যাইতে পারতেছি না পানির অভাবে। বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।
ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে, আমরা সব জায়গায় একটা মেসেজ পৌঁছে দিয়েছি, সবগুলো প্রস্তুত আছে। এছাড়া অন্যান্য ইউনিয়নগুলোতে আনুমানিক এখন পর্যন্ত গতকাল রাত পর্যন্ত আমরা যে হিসাব পেয়েছি 50,000-এরও বেশি মানুষ বর্তমানে পানিবন্দী আছে। মৌলভীবাজারের ধলাই নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে সুনামগঞ্জের তাহিরপুরে সড়কে পানি উঠে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, বাড়ছে বন্যার ঝুঁকি। সকাল 9টার রিডিং অনুযায়ী মনু নদীর পানি 55 সেন্টিমিটার উপর দিয়ে এবং ধলা নদীর পানি 30 সেন্টিমিটার উপর 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ফুলছড়ি ও ঘাঘটের কিছু পয়েন্টে বেড়েছে নদী ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ঝুঁকিতে থাকা 300 পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিচ্ছে। এক জায়গা থেকে ভাঙিয়া আরেক জায়গায় রাখতেছে, আবার সেখানে যাচ্ছে। রাস্তায় একদিন ফেলাইছে, ফেলাই বদলে রব হয়ে আছে। ওই বন্ধু এখন বন্ধু আছে, এখন ভাঙা তুলে তো এখন ফির মনে করেন যে দক্ষিণের দিকে যাচ্ছে। ফেনীর মোহরী নদীতেও বাড়ছে পানি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা বলছেন, সম্ভাব্য বন্যার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করতে কাজ করছেন তারা। সুনামগঞ্জেও বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। গাংপুরি আমাদের এখন পাকঘরটা ডুবে এলাইছে, আর একটা ঠেলা দিলে আমাদের বাসস্থান ঘরের ভিতরে ঢুকে যাবে। আমরা কি উপায় করতে হবে? আশ্রয় কেন্দ্রগুলো আমরা প্রস্তুত রেখেছি, স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে, নৌযান আমাদের আছে 93টা নৌকা, এই নৌযান আমরা প্রস্তুত রেখেছি। দুর্যোগ যে সরঞ্জাম আছে, লাইফ জ্যাকেট, মেগাফোন, এগুলো আমরা প্রস্তুত রেখেছি, মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির প্রায় 30 গ্রামের 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 16 আশ্রয় কেন্দ্রে 8 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। সাজেকে এখনো আটকা 5 শতাধিক পর্যটক। তাদের নিরাপদ গন্তব্যে ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। ছোট সাজেকে রুম ভাড়ার জন্য আমরা পানি বিল নিতেছি, আর খাবারের জন্য কিছু পরিমাণ ডিসকাউন্ট দিতেছি। আমরা এখানে গতকালকে ঘুরতে এসেছি সাজেকে, এসে আমরা এখানে জলাবদ্ধতায় আটকে গেছি বৃষ্টির কারণে। আশ্রয় কেন্দ্রে দুর্গত মানুষের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। নদ নদী খালবিল ঠিক রাখতে না পারলে খাদ্য সংকট মোকাবিলা করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ নতুন প্রজন্মের জন্য বিনিয়োগ। মানব সমাজের প্রয়োজনেই নদ নদী টিকিয়ে রাখতে হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াই পালন হলো বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয়েছে বাঘ, হাতি, গাছপালা, পশু পাখি সহ পরিবেশ রক্ষার দাবি সম্বলিত নানা ছবি। সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের পর এটি এ ধরনের প্রথম অনুষ্ঠান। সকাল 10টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ, নদী, বায়ু ও শব্দ দূষণ এবং সামাজিক বনায়নের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বায়ুর মান উন্নয়ন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন গাছ লাগানো যাবে না। পরিবেশ ও মাটি বিবেচনা করে দেশি ও বিলুপ্ত প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। দূষণে দেশের নদ নদী, খালবিলের করুণ অবস্থা। এসব রক্ষা করতে না পারলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা জানান তারেক রহমান। ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খালবিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খালবিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খালগুলোকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নদী দখল, বন উজাড় সহ নানা কারণে বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। মানুষের প্রয়োজনেই এসব রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী আশা করেন, দেশ হবে সব প্রাণী ও প্রাণের
নিরাপদ আবাসস্থল। পশু পাখি সবকিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে। এই যে বন টন সব উজাড় হয়ে যাওয়াতে মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে, তো ওরা যাবে কোথায়? ওদেরও তো বাঁচতে হবে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধহয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে। পরে বৃক্ষমেলা এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য সরকারের কাছে কোনোভাবে বিবেচ্য নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে রদবদলকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, যোগ্যতা, পেশাদারিত্ব ও দেশের প্রতি ভালোবাসার ভিত্তিতেই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। বন্দি বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, সেই যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে। এবং সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায়, যে এখানে যে অন্যায়গুলো হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, খুন গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ষড়যন্ত্র করে জামায়াতকে হারানো হয়েছে, বিরোধী দলীয় নেতার এমন মন্তব্য আত্মঘাতী। এ ধরনের বক্তব্যে জুলাইয়ে পরাজিত শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে এবি পার্টির আলোচনায় এসব মন্তব্য করেন বিএনপি সহ বেশ কয়েকটি দলের নেতারা। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করারও দাবি জানান তারা। 24 জুলাইয়ের আগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। আমাদের পুলিশ আমাদের বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। আলোচনায় বক্তারা বলেন, নির্বাচিত সরকারের নানা কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। চলমান রাজনৈতিক পরিস্থিতির দায় বিএনপিকে দীর্ঘদিন বহন করতে হবে বলেও মত দেন তারা। ফেলানীদের লাশ ঝুলে থাকতো, লাশ আনতে আমরা সাহস পেতাম না। আর এখন পুশিনের চেষ্টা করলে আমাদের বিজিবির পাশাপাশি কৃষকেরাও কাস্তে নিয়ে সীমান্তে রুখে দাঁড়ায়। আমরা আর কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় নিয়ে এসেছি। যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে নিয়ে আসবে না। সুপ্রিম কোর্ট, সচিবালয় সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অধ্যাদেশ সংসদে বাতিলের সমালোচনাও করেন বিরোধী নেতারা। জনগণ বুঝে শুনে রায় দিয়েছে, সংশোধনী নয়, সংস্কারের মাধ্যমে গণভোটের ব্যবস্থা। যতটুকু ভালো হয়েছে ততটুকু দিতেন, তারপরে আরো ভালো করতেন, তাহলে মনে হতো আসলে আপনারা ভালোটা নিয়েছেন, আরো ভালোতর, শ্রেয়তর, আরো উন্নত জিনিস করবে। কিন্তু আপনি তো কিছুই জাননি, বরঞ্চ বাদ দিয়ে দিয়েছেন। আমাদের ফোকাস, আমাদের তাদেরকে যে আমরা হান্টিং করব, এটা যাতে রিলেন্টলেস হয়। আমাদের যেন বাংলাদেশে আর এই দুঃসাহস না হয় 24কে নিয়ে ফাইজলামি করা। ঠিক, এই ফাইজলামি করবার কোনো সুযোগ আর দেওয়া যাবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, নির্বাচন নিয়ে জামাত আমিরের বক্তব্য আত্মঘাতী। আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা। বিরোধ যাই থাকুক না কেন, যে জায়গাতে আমরা অবস্থান করি না কেন, চূড়ান্ত পর্যায়ে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকবে। এ সময় অতীতের বিভেদ ভুলে আত্মসমালোচনার মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জুলাই বিরোধী শক্তি বা জুলাইয়ের পরাজিত শক্তি নানাভাবে জুলাইকে অসম্মান করা, জুলাইকে ক্ষতিগ্রস্ত করা, জুলাইকে অপদস্থ করার চেষ্টা করছে। বক্তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর নিজেদের দ্বন্দ্বের সুযোগে জুলাইয়ের পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করতে আইন প্রণয়নেরও আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। জুলাইকে মুছে দেওয়া যাবে না, মুছে ফেলে রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম ২ আসন থেকে বিএনপি নির্বাচিত প্রার্থী সরওয়ার আলমগীর। সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের রায়ে বলা হয় সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন সরওয়ার আলমগীর। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর আজ জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের নাজাফ ও কারবালায় লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হওয়ার পর ইরানে ফিরিয়ে আনা হয়েছে তার মরদেহ। দাফনের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্স। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের ৪ সদস্য সহ নিহত হয়েছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। নিজ জন্মস্থান মাশহাদে আজ সমাহিত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে বুধবার খামেনির মরদেহ নেওয়া হয় ইরাকের পবিত্র নগরী নাজাফে। সেখানে লাখো মানুষ প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রায় অংশ নেন। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে খামেনির মরদেহ। জানাজা সম্পন্নের উদ্দেশ্যে তার নিথর দেহ রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। ধারণা করা হচ্ছে ধর্মীয় নেতা হিসেবে তাকে বিশেষ স্বীকৃতি দিতেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার ভোর থেকে কড়া নিরাপত্তার মধ্যে শোক যাত্রা শুরু হয়। ইরানের জাতীয় পতাকা মোড়ানো কফিনটি একটি বিশেষ কাচের বাক্সে বহন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর সমাধিতে তার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরদেহটি কারবালার উদ্দেশ্যে নেওয়া হয়, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হয়। খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের এই আয়োজন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নতুন করে আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার মধ্যেই এই শোকানুষ্ঠান চলছে। ইরানের কর্মকর্তাদের আশা, বিপুল জনসমাগম দেশটির জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাতের বুলেটিনে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। ইউরোপে পোশাক রপ্তানি নিয়ে হতাশা বাড়ছে ব্যবসায়ীদের। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে জটিলতার শঙ্কা। আবারও স্বাগত রাতের বুলেটিনে। যাচ্ছি পরের সংবাদে। পুলিশের হেফাজতে এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে বরিশালের আগুইলঝাড়া থানায় হামলা চালিয়েছে স্থানীয়রা। এ সময় পুলিশ ও জনতার সংঘর্ষে পুলিশ সহ প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বিকেলে শতাধিক মানুষ মিছিল নিয়ে আগুইলঝাড়া থানায় হামলা চালায়। এ সময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে আহত অনেকে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় আগুইলঝাড়া উপজেলার বাকাল এলাকার বাসিন্দা এবং একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, থানা হাজতে থাকা অবস্থায় তিনি নিজেই মাথায় আঘাত করে জ্ঞান হারান। রাতে আগুইলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বরাদ্দ হয়েছে বাজেট, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের কথা বলেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তিনি সদ্যই রাজনীতি শুরু করেছেন। এ সময় সমালোচনা করলে যোগ্যতা প্রমাণের সুযোগ থাকবে না। রাজনীতি করলে সমালোচনা হবে বলেও মন্তব্য করেন তিনি। গত অর্থ বছর শেষ হয়ে গেছে, নতুন অর্থ বছরে আমাদের মন্ত্রণালয়ের বাজেট আছে। এই বছরেই স্থানীয় সরকারের নির্বাচনগুলি হবে। স্থানীয় সরকারের 5টি স্তরে নির্বাচন পরিচালনার জন্য এই বাজেটেও টাকা রাখা আছে এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি যেটি তারা শুরু করেছেন
সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন, এই নির্বাচনগুলো করবার জন্য তারাও প্রাথমিক যে প্রস্তুতি তারাও শুরু করেছে। ময়মনসিংহের শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদিকে সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ চেষ্টা ও গলা কেটে হত্যা মামলায় একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ময়মনসিংহের ধোবাউড়ায় নিসা মনিকে ধর্ষণ ও হত্যা মামলার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় আসামি আরিফ, রাকিব ও সাইমকে। এই 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক সুদীপ্তা সরকার। সেই সাথে প্রত্যেককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। মাত্র 25 দিনের মাথায় এই মামলার রায় দেয় ময়মনসিংহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে 2য় শ্রেণীর শিক্ষার্থী শিফা আক্তার ইরাকে ধর্ষণ চেষ্টা ও তার শ্বাসনালী কেটে হত্যা মামলার রায় দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের 4 মাসের মাথায় আজ এই মামলার একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ের দ্রুত বাস্তবায়ন চায় ভুক্তভোগী 2 পরিবার। আমি বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার মেয়ে এত দ্রুত গতিতে কাজ হয়েছে। আমার শিশু বাচ্চা ন্যায় বিচার পাইছে। সরকার আমাকে ন্যায় বিচার করেছেন। কোর্টে আসামিকে যেদিন নেওয়া মানে এখানে আনা হয় সেদিন যে 164 যিনি দিচ্ছেন বাদী হচ্ছেন একজন মহিলা, 164 যিনি নিচ্ছেন তিনি আমাদের একজন বিজ্ঞ নারী আইনজীবী। আজকে যিনি রায় দিয়েছেন তিনি একজন বিজ্ঞ নারী আইনজীবী। ইউরোপে পোশাক রপ্তানি নিয়ে হতাশা বাড়ছে ব্যবসায়ীদের। দ্বিতীয় বৃহত্তম এই বাজারে বছরের ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় 2%। রপ্তানিতে এই নেতিবাচক প্রবণতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে জটিলতা সৃষ্টি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠিত তৈরি পোশাক খাতে রপ্তানি 1 বছরের ব্যবধানে কমেছে 1.64%। আমেরিকা, ব্রিটেন, কানাডার বাজারে রপ্তানি বাড়লেও হতাশা বেড়েছে ইউরোপের দেশগুলোতে। অপ্রচলিত বাজারে অব্যাহত রয়েছে নিম্নমুখী প্রবণতা। রপ্তানিতে এই নেতিবাচক প্রবণতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে জটিলতা সৃষ্টি করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে 38.70 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 1.64% কম। তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে এ সময় রপ্তানি হয়েছে 19.06 বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থ বছরের তুলনায় 3.31% কম। ফলে মোট রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব 50.10% থেকে কমে 49.25% নেমে এসেছে। অন্যদিকে দেশের প্রচলিত আরও 3টি বড় বাজারে দেখা গেছে ইতিবাচক প্রবৃদ্ধি। আমেরিকায় রপ্তানি 2.63% বেড়ে 7.74 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্রিটেনে রপ্তানি বেড়েছে 0.91%, যা দাঁড়িয়েছে 4.39 বিলিয়ন ডলারে। একই সময়ে কানাডায় রপ্তানি 3.20% বৃদ্ধি পেয়ে 1.34 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ধারাবাহিকভাবে আপনি কিরকম রপ্তানি করে আসছেন, অন অ্যাভারেজ আপনার রপ্তানি কত বছরের সাথে তুলনা করলে টোটাল কত? তো আমরা কিন্তু গত ফাইন্যান্সিয়াল ইয়ারের সাথে এবছর আমরা প্রায় 1.5% কিছু বেশি আমরা নেগেটিভ গ্রোথ করেছি। তার মানে ওভারঅল আমরা ভালো করতে পারিনি। আমরা তারপরে বর্তমান বৈশ্বিক সংকটে আমরা অ্যাটলিস্ট সেটাকে ধরে রেখেছি। অপ্রচলিত বাজারগুলোর মধ্যেও মিশ্র চিত্র দেখা গেছে। চীনের রপ্তানি 17.12% বেড়ে 263.21 মিলিয়ন ডলারে পৌঁছেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ব্রাজিলেও 2 অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর বাজারগুলোতে রপ্তানি 4.25% কমে 6.16 বিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতেও রপ্তানি হ্রাস পেয়েছে। আগামী কয়েক মাসেও বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকায় শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। ফলে নতুন বাজারের সন্ধান, পণ্যের বহির্মুখীকরণ, বাণিজ্য চুক্তি ও নীতিগত সহায়তা জোরদার বাজার প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। রাতের বুলেটিনে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। 15 জুলাইয়ের মধ্যে সায়দাবাদ বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরাতে সময় বেঁধে দিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। টার্মিনালের বাইরে অবৈধ কাউন্টার বন্ধ।
আবারও স্বাগত রাতের বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। আগামী 15 জুলাইয়ের মধ্যে সায়দাবাদ বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর সময় বেঁধে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বলেছেন, দীর্ঘদিনের অগোছালো পরিবেশ ইতোমধ্যেই পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। এখন থেকে টার্মিনালের বাইরে থাকা সব অবৈধ কাউন্টার বন্ধ থাকবে। যাত্রীদের টার্মিনালের ভেতর থেকেই বাসে উঠতে হবে। নির্দেশ না মানলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রশাসক জানিয়েছেন, যানজট কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মালিক শ্রমিকদের সাথে কথা হচ্ছে, তারা এই মাসের 15 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন। তারপরে দেখেন কি হয়। 15 তারিখের আগে আবার আমরা বসবো ওনাদের সাথে, বসে ফাইনাল আবার আমরা সিদ্ধান্ত নেব আমরা কি ছাড় দেব কি দেব না, ওনারা কি আর কি বলতে চান সেগুলো আমরা শুনবো। কিন্তু আমরা চাই একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। পুঁজিবাজারে বন্ধ হয়ে যাওয়া কোনো কোম্পানিকে আর তালিকাভুক্ত রাখা হবে না, এমন বার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। সকালে রাজধানীর পল্টনে সিএমজেএফ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বহুজাতিক কোম্পানিকেও সরাসরি পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানিকনগর বিশ্ব রোডের সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে রেলপথ এবং সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করে এই নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, মানিকনগর দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। এই প্রকল্পে এলাকার উন্নয়নের নতুন যাত্রা শুরু হলো। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। আইসিসির বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, জ্বালানি খাতে অনিশ্চয়তা কাটিয়ে উৎপাদনশীলতা ধরে রাখতে চায় সরকার। আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বাড়ানো, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বও দেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন অলস শিল্প সম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তর করতে চায় সরকার। তাই বন্ধ শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে, জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে বন্ধ পাটকল চালুর বিষয়ে চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা 2টি একনলা বন্দুক, একটি পাইপ গান, 40 রাউন্ড গুলি এবং একটি ওয়াকিটকি জমা দেন। তাদের জিম্মিতে থাকা এক জেলেকেও উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছেন, আইনগত প্রক্রিয়ার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ চলছে। জাহাঙ্গীর বাহিনীর 3 জন সক্রিয় সদস্য রাতের বুলেটিনে আবারও নিচ্ছে বিরতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানে টানা দ্বিতীয় রাতে হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার জন্য ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা গুলিয়ে দিতেই এই হামলা চালানো হচ্ছে। এদিকে হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারির পর ইরানের দক্ষিণাঞ্চলে রাতের আধারে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। নতুন এই হামলার পর ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, বুধবার বাণিজ্যিক জাহাজে ইরান যে বোমা হামলা চালিয়েছে তারই প্রতিশোধ এটি। আবার এমন হলে এর চেয়েও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামলার পর সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য ইরানের হুমকি তৈরির সক্ষমতা আরও দুর্বল করতে এই হামলা চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করছে ওয়াশিংটন। আল জাজিরা বলছে, জুনের মাঝামাঝি সময় যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার পর এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা।
বিবিসি জানায়, ইরানের উপকূলীয় শহর কোনারাক ও চাবাহারেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসে অন্তত 8টি বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি সিরিক ও জাস্ক বন্দরে 2টি করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া আবু মুসা দ্বীপেও 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলার পর বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়। বার্তা সংস্থা ইরনা জানায়, আমেরিকার হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। তারা সবাই বিমান ও নৌবাহিনীর সদস্য। এছাড়া চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বুশেহরে আইআরজিসির একটি ব্যারাকেও আগুন লেগেছে। আমেরিকার এসব হামলার জবাবে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এক্স বার্তায় বলেন, আমেরিকা এখনও শেখেনি যে ধমক দেয়া আর প্রতিশ্রুতি ভঙ্গ করার আর কোনো মূল্য নেই। আঘাত হানলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। হরমুজ প্রণালী কেবলই ইরানের সমঝোতায় খুলবে, আমেরিকার হুমকিতে নয়। এদিকে ইরানে রাতভর আমেরিকার হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্য এসব দেশে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র অথবা ড্রোনের কারণে ইতিমধ্যেই বাহরাইনের সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বস্টনে। আতশবাজি, গান আর স্লোগানে শহর মাতিয়ে তোলেন মরক্কো, ফ্রান্সের হাজারো সমর্থক। বস্টনে মরক্কো সমর্থকদের দিমা মাগরেব ধ্বনি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বড় জয়ের আশায় উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্রান্সের সমর্থকেরাও। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ঘিরেই উৎসবের আমেজে মেতে উঠেছে বোস্টন শহর। মরক্কো ও ফ্রান্স দুই দলের হাজারো সমর্থক শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে আতশবাজি, গান আর স্লোগানে মুখর করে তোলে পুরো পরিবেশ। বোস্টনে 1000-এরও বেশি মরক্কো সমর্থক আতশবাজি ও ফ্লেয়ার জ্বালিয়ে দিমা মাগরেব অর্থাৎ চিরজীবী মরক্কো স্লোগান দিতে থাকেন। জাতীয় পতাকা হাতে তারা বিশ্বাস প্রকাশ করেন, 2022 সালের মতো এবার মরক্কো শুধু চমক দেখাতে নয়, বরং ফুটবলের পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতেই মাঠে নামবে। অন্যদিকে বোস্টন এলাকায় জড়ো হন ফ্রান্সের সমর্থকরাও। ঢাকের তালে তালে দলের সমর্থনে গান গেয়ে তারা বড় জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ফ্রান্স শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে, তবে মরক্কোকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কানাডার বিপক্ষে 3-0 গোলে জয় প্রমাণ করে আক্রমণাত্মক ফুটবল দিয়ে তারা শেষ 8-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ফারজানা জাহান প্রিয়া, ওয়ান স্পোর্টস ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরও একবার। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রায় আপিলে বহাল, ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। জুলাই সনদের আলোকে সিদ্ধান্ত, জানালেন আইনমন্ত্রী। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরো 7 জন নিহত। 4 দিনে 3 পার্বত্য জেলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 30। পোস্টার ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ছাড়াই পরিবেশ দিবসের অনুষ্ঠান পালিত। নদী টিকিয়ে রাখার তাগিদ তারেক রহমানের। ষড়যন্ত্র করে জামাতকে হারানোর মন্তব্য আত্মঘাতী, নিজেদের দ্বন্দ্বের সুযোগ দিচ্ছে পরাজিত শক্তি, বলছেন রাজনৈতিক নেতারা। এবং সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি। ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়েছে মরদেহ। এই ছিল আজকের রাতের বুলেটিনে। আমাদের পরবর্তী আয়োজন টকশো কঠিন কথা সহজে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।